নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও বিষ্ণুপুরের অভিশাপ এই গল্পটি। তাই আর বেশি দেরি না করে গল্পে যাওয়া যাক। No, 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 no. কলকাতার মটলেনের সেই পুরনো জীর্ণ বাড়িটা। ভোর রাতের নরম আলো তখনও পুরোপুরি ফোটেনি, কিন্তু তারানাথ তান্ত্রিকের ঘরটিকে যেন কোনো কালো ছায়া গ্রাস করে আছে। একটা বীভৎস চেহারা চোখের সামনে ফুটে উঠল। বিছানার উপর ধর্মর করে উঠে বসলেন তিনি, কপালে বিন্দু বিন্দু ঘাম। বুকের ভেতরটা ধুকপুক করছে, শ্বাস প্রশ্বাস দ্রুত বইছে। চোখ দুটো বিস্ফারিত, যেন এখনো সেই বিভীষিকাময় দৃশ্যের ঘোর কাটেনি। তার কানে যেন বাজছে শত সহস্র বছরের পুরনো এক আর্তনাদ, মাটির গভীর থেকে উঠে আসা এক চাপা গুঙানি। সাধনার সময় দেখা সেই ভয়ঙ্কর যক্ষিণী, তার বিকট হাসি, আর বিষকৃষ্ণপুরের অসহায় পুরুষদের করুণ মুখগুলো যেন আজ বারবার ফিরে আসছে তার চোখের সামনে। প্রায় 30 বছর আগের সেই ভয়াবহ অভিজ্ঞতা, যা তিনি কখনো মনে করতে চাননি, আজ আবার ফিরে এসেছে এক দুঃস্বপ্নের রূপে। আমি কি দেখলাম? এমনটাও কি হতে পারে নাকি? আমি তো তাকে নিজের হাতে শেষ করেছিলাম। তন্ত্রক্রিয়ার কুপ্রভাবে সৃষ্ট হওয়া ওই যক্ষিণীকে দমন করার কাজ ছিল সাংঘাতিক কঠিন। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমি সে সাধনা করতে বাধ্য হয়েছিলাম, না হলে যে আবারও কোনো অনর্থ ঘটে যেত, ঘোর অনর্থ। কিন্তু সেই মুখটা, সেই বিকট চেহারাটা আবার ফিরে এলো কেন? একে নিহতের কোনো পরিহাস? কি ঘটতে চলেছে আবার? এত বছর বাদে আবার কি কোনো সূত্র তৈরি হতে চলেছে? না 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 না, হে হতে পারে না, না কিছুতেই হতে পারে না। তিনি হাঁপাতে লাগলেন। বাইরে তখন ঝোড়ো হাওয়া বইছে, প্রকৃতি উত্তাল হয়ে উঠেছে। তার ঘরে টিমটিম করে বাতি জ্বলছে। সেই বাতির আলোয় বাইরের বৃষ্টির ফোঁটাগুলোকে আরো বড় দেখাচ্ছে। এমন সময় ঘরের মৃদু আলোয় চারি প্রবেশ করল। তার নরম হাতে বাবার কপাল থেকে ঘাম মুছিয়ে দিতেই তারানাথ যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাবা, বাবা কি হয়েছে তোমার? এত ঘামছো কেন? নিশ্চয়ই আবার কোনো পুরনো ঘটনাকে সত্যি হতে দেখেছো, আর সেটা নিয়েই ভয় পেয়েছো। চারির উদ্বিগ্ন কণ্ঠস্বরে যেন এক প্রচ্ছন্ন ভয় মিশে আছে। সেই যক্ষিণী, সেই বিষকৃষ্ণপুরের শ্মশান, সব শেষ হয়ে গিয়েছিল। শান্ত হও বাবা, শান্ত হও। ওটা শুধু একটা দুঃস্বপ্ন ছিল। তুমি এখন বাড়িতে আছো, আমি আছি তোমার পাশে। তারানাথ চোখ বুজে এক দীর্ঘশ্বাস ফেললেন। তার হাত এখনো কাঁপছে। চারি ধীরে ধীরে তারানাথের পিঠে হাত বুলিয়ে দিল। একটু শান্ত হও বাবা, ভোর হয়ে আসছে। আজ রবিবার বাবা, জানো তো কাকাবাবুরা আজকে বিকেলে আসবেন বলেছেন তোমাকে দেখতে। আর সেই যে আগের রবিবার এসে শুনলেন তোমার শরীর অসুস্থ, তাই দুজনে চিন্তিত ছিলেন। ওনারা এলে দেখো তোমার অনেকটা ভালো লাগবে। তোমার কাছে গল্প শুনতে আসবেন যে, তুমি ওনাদেরকে গল্প বললে অনেকটা হালকা অনুভব করবে। দেখো, অনেকটা হালকা অনুভব করবে। চারির কথায় তারানাথ কিছুটা ধাতস্থ হলেন। বিভূতি ও কিশোরী
তার দুই বিশ্বস্ত শিষ্য, বন্ধুর মতো। কতবার এই মটলেনের বাড়িতে এসে তারা ঘন্টার পর ঘন্টা তার মুখে অদ্ভুত সব গল্প শুনেছে। আজ আবারও তারা আসবে। হয়তো আজকের এই ভয়াবহ স্বপ্নই তাদের নতুন গল্পের উপাদান হয়ে উঠবে। কিন্তু এই গল্প যে কতটা ভয়ঙ্কর তা তিনি নিজেই জানেন। এই গল্পে লুকিয়ে আছে এক প্রাচীন অভিশাপ, অদম্য ক্ষমতার এক উন্মত্ত খেলা, আর এক তান্ত্রিকের জ্ঞানের সীমাবদ্ধতার মর্মান্তিক পরিণতি। মটলেনের বাইরে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে। টিপটিপ করে ঝরছে বৃষ্টির ফোঁটা। কলকাতার রাস্তাগুলো এখনো নিস্তব্ধ। শুধু মাঝে মাঝে দু একটা গাড়ির মৃদু শব্দ কানে আসছে। চারির হাতের স্পর্শে তারানাথের বুকের ধুকপুকানি কিছুটা শান্ত হয়েছে। তিনি জানলার দিকে তাকালেন। আকাশ মেঘলা, যেন প্রকৃতিও বিষকৃষ্ণপুরের সেই অন্ধকার দিনগুলোর স্মৃতি বহন করছে। বাবা, চা করে দেব? মাথা ধরেছে মনে হচ্ছে। তারানাথ মাথা নেড়ে সম্মতি জানালেন। চারি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। তারানাথ চোখ বুঝলেন। মনের মধ্যে তখন একটাই চিন্তা, আজ তার শিষ্যদের এই ভয়ঙ্কর কাহিনী শোনানোর জন্য তিনি কি আদৌ প্রস্তুত? নিজের মনকে বারংবার প্রশ্ন করতে লাগলেন তারানাথ, তবে সহসা কোনো উত্তর খুঁজে পেলেন না। বাইরে বৃষ্টির তীব্রতা বাড়ছে। ভেতরের অস্থিরতা নিয়েই তিনি অপেক্ষা করতে লাগলেন বিভূতি আর কিশোরীর জন্য। মনে মনে ভাবলেন, এই কাহিনী হয়তো আজও অনেকের কাছেই এক অলীক স্বপ্ন বলে মনে হবে, কিন্তু তিনি তো জানেন এটি কেবলই স্বপ্ন নয়, এ ছিল এক ঘোর বাস্তব। বৃষ্টি ঝিরিঝিরি থেকে ক্রমেই তীব্র হয়ে উঠছিল। কলকাতার আকাশ যেন কালো চাদরে মুড়িয়ে গেছে। দুপুর গড়িয়ে বিকেল হলো। আমি আর কিশোরী ছাতা মাথায় দিয়ে মটলেনের দিকে হাঁটছি। আমার ছাতাটা পুরনো, ছেঁড়া ফাটা, কিশোরীরটা নতুন, ছিমছাম। আমাদের কথার গমগমে শব্দ বৃষ্টির ছাটে যেন মিলিয়ে যাচ্ছে। এই বিভূতি, একটু জলদি চলো। ঠাকুরমশাই এতক্ষণে নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছেন। কিশোরী হাঁপাতে হাঁপাতে বলল। ওর হাতে একটা ছোট প্যাকেট, ভেতরে পাসিংশো সিগারেট। তারানাথ ঠাকুরমশাইয়ের বিশেষ পছন্দ। আরে অপেক্ষা তো করবেনই, আমাদের ছাড়া তার বিকেল কাটে নাকি? আর তাছাড়া আজ নির্ঘাত কোনো নতুন গল্প ফাঁদবেন। ওহো কিশোরী, ফাঁদবেন না, বলবেন। সত্যিই তো, ঠাকুরমশাইয়ের কাছে গল্প ফাঁদার কোনো বিষয় নয়। প্রতিটি গল্প যেন জীবন্ত হয়ে ওঠে তার মুখে। উনি সবসময় একটা কথাই বলেন, এগুলো কোনো বানানো গল্প নয়, এগুলো সবই তার জীবনের বাস্তব সত্য, যা তিনি নিজের চোখে প্রত্যক্ষ করেছিলেন। সেই সকল বিপদের সাথে লড়াই করেছিলেন। আমার তো মনে হয় তিনি একাই একটা আস্ত এনসাইক্লোপিডিয়া। তার কাছে পৃথিবীর সমস্ত অপার্থিব গোলকধাঁধার উত্তর আছে। উনি সেই ঝাঁপি থেকে একটা একটা করে উত্তর আমাদের দিকে ছুড়ে দেন মাত্র। আমরা কথা বলতে বলতে হরিহরের দোকানের সামনে এসে দাঁড়ালাম। বৃষ্টিতে দোকানটা ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। গরম গরম পেঁয়াজি আর আলুর চপ ভাজার সুগন্ধ বাতাসে ভাসছে। এই তেলে ভাজা ঠাকুরমশাইয়েরও খুব প্রিয়। হরিদা, 5 টাকার পেঁয়াজি আর 5 টাকার চপ একটা ঠোঙ্গায় মুড়ে দিন তো, নাহলে ওদিকে আবার দেরি হয়ে যাবে। যা জল জমেছে রাস্তায়, কি আর বলবো। আজও বুঝি সেই ঠাকুরমশাইয়ের জন্য? রোজই তো একই রকম কাণ্ড আপনাদের। তা ভালো ভালো। হ্যাঁ গো হরিদা, ঠাকুরমশাই চপ খেতে খুব ভালোবাসেন। হ্যাঁ গো হরিদা, ঠাকুরমশাই চপ খেতে খুব ভালোবাসেন। খালি হাতে তার বাড়িতে যেতে ইচ্ছে করে না আসলে, তাই নিয়ে যাই। আর তোমার হাতের চপ তার বিশেষ পছন্দের বই কি। তেলে ভাজার প্যাকেট হাতে নিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম। মটলেনের সরু গলিতে তখন কাদা জল ঠিক ঠিক করছে। ছাতা মাথায় সাবধানে পা ফেলে আমরা এগোচ্ছি। আকাশ ভেঙে যেন মেঘের গর্জন হচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মধ্যেই। এই আবহাওয়াটা যেন গল্পের জন্য পুরোপুরি উপযুক্ত। আমি মনে মনে প্রস্তুতি নিচ্ছিলাম। আজ কি এমন ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে আমাদের জন্য। ঠাকুরমশাইয়ের মুখে শোনা প্রতিটি ঘটনাই যে লোমহর্ষক হয় তা আমাদের বিলক্ষণ জানা। কিছুক্ষণের মধ্যেই আমরা ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে এসে পৌঁছালাম।
পুরনো দিনের বাড়ি, দেওয়ালগুলোতে শ্যাওলা ধরেছে। বাড়ির সামনে একটা পুরনো কৃষ্ণচূড়া গাছ, বৃষ্টির জলে তার পাতাগুলো চকচক করছে। দরজার কড়া নাড়তেই অল্পক্ষণের মধ্যে চারি এসে দরজা খুলল। তার মুখে হাসি। কাকাবাবু, কাকাবাবু তোমরা এসে গেছো, এসো এসো। তা চারি, তোমার বাবা কি করছেন? বাবা ঘরেই আছেন, চলো ভেতরে গিয়ে বসো, আমি চা করছি। আমরা ভেতরে ঢুকলাম। চারি দরজা বন্ধ করে দিল। ভেতরের ঘরটা অন্ধকার, শুধু একটা টিমটিমে লণ্ঠন জ্বলছে। বৃষ্টির আওয়াজ ঘরের ভেতরেও বেশ স্পষ্ট। আমরা তারানাথ ঠাকুরমশাইয়ের ঘরে প্রবেশ করলাম। তিনি একটা আরাম কেদারায় বসে আছেন, হাতে তার প্রিয় হুকো। ঘরের মধ্যে একটা অদ্ভুত গন্ধ, ধূপ আর পুরনো বইয়ের একটা মিশ্র গন্ধ মম করছে। পাশেই রয়েছে দেবী কালীর একটা মূর্তি। বুঝলাম তিনি সদ্যই পুজো সমাপ্ত করেছেন। ঠাকুরমশাই আমাদের দেখে হাসলেন। ও, চলে এসেছো তোমরা। জানতাম আজ এই দুর্যোগেও তোমাদের গল্প শোনার নেশা কমবে না। তবে তবে বেশ ভালোই করেছো। জানো কিশোরী, আজকে সকাল থেকেই আমার মনটা না ভারী বিমর্ষ হয়ে আছে। একটা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে সকালে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। ভাবছিলাম সেই কাহিনীখানাই আজকে তোমাদেরকে শোনাই। আজকের এই আবহাওয়ায় সেই কাহিনীর জন্য একেবারেই উপযুক্ত। আমরা দুজনেই হেসে পাশের একটা তক্তাপোষের উপর বসলাম। চারি একটু পরেই গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে এসে হাজির হলো। মুড়ি মাখার গন্ধটা মন ভালো করে দিল। চারির হাতের মুড়ি মাখার কোনো জবাব হয় না, যেমন স্বাদ তেমনই সুগন্ধ। আদা পেঁয়াজ দিয়ে একেবারে রসনাই করে মাখত সে। চারি আমাদের পাশেই একটা ছোট্ট টুল টেনে নিয়ে বসল। তার বাবার গল্প শোনার জন্য সেও সমান আগ্রহী। ঠাকুরমশাই, এই নিন আপনার পাশিংশ আর এই নিন তেলে ভাজা। কিশোরী প্যাকেট দুটো ঠাকুরমশাইয়ের হাতে দিল। ধন্যবাদ কিশোরী, ধন্যবাদ। আমার পছন্দটা বেশ ভালোই জানো দেখছি। তিনি পাসিং শোর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন আর তেলে ভাজার প্যাকেট থেকে একটা পেঁয়াজি তুলে নিলেন। ধোঁয়া ছাড়তে ছাড়তে তিনি বললেন, চলো তাহলে বিষকৃষ্ণপুরের সেই কাহিনী কানাই তোমাদেরকে আজ শোনাই। জানো, ভারী অদ্ভুত ছিল সেই কাহিনী। আজ থেকে প্রায় 30 বছর আগেকার অভিজ্ঞতা। আমরা একে অপরের দিকে তাকালাম। বিষকৃষ্ণপুর, এ নাম তো আগে কখনো শুনিনি। কিশোরী একটা চপ তুলে চিবোতে চিবোতে বলল, বিষকৃষ্ণপুর? সেটা আবার কোথায় ঠাকুরমশাই? তারানাথ ঠাকুরমশাই গভীর একটা টান দিলেন সিগারেটে। চোখ বন্ধ করলেন কিছুক্ষণের জন্য। মনে হলো তিনি যেন সেই 30 বছর আগের স্মৃতিতে ডুবে গেছেন। তারপর চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন, বিষকৃষ্ণপুর সে ছিল এক আশ্চর্য গ্রাম, বুঝলে। তার কণ্ঠস্বর ছিল ধীর কিন্তু দৃঢ়, যেন প্রতিটি শব্দেই এক অব্যক্ত বেদনা মিশে আছে। এককালে সেই গ্রামের নাম শুনলে মন শান্তিতে ভরে উঠত। চারপাশে সবুজ মাঠ, ধান ক্ষেত আর মাঝখানে একটা শান্ত বিল। সকাল সন্ধ্যা পাখির কলকাকলিতে মুখরিত হয়ে থাকত গোটা গ্রাম। গ্রামের মানুষগুলোও ছিল বেশ সরল, খেটে খাওয়া গোছের। তারা নিজেদের মতো সুখেই থাকত। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হলো না, বুঝলে। গ্রামের শ্মশানের এক নির্জন কোণে এক তান্ত্রিক বাস করত। সে ছিল একজন অল্পবিদ্যা ভয়ঙ্করী তান্ত্রিক। সবে মাত্র সাধনার পথে পা রেখেছে। তার উচ্চাকাঙ্ক্ষা ছিল সীমাহীন, কিন্তু জ্ঞান ছিল সীমিত। সে চেয়েছিল প্রবল শক্তি অর্জন করতে।
তাই বেছে নিয়েছিল এক ভয়ঙ্কর সাধনা, যাকে বলা হয় এই যক্ষিণী সাধনা। খুব কঠিন এই সাধনা। পৈশাচিক তন্ত্রের সিদ্ধহস্ত না হলে এই সাধনার মূল অধ্যায়কে স্পর্শ করা যায় না, বুঝলে? এর সংস্পর্শে আসতে গেলেও কঠোর সংযম ও সচেতনতা অবলম্বন করা প্রয়োজন। তাই এই সাধনা যে সে সাধকের কম্য নয়। যক্ষিণী সাধনা, সে আবার কি ঠাকুরমশাই? ঠাকুরমশাই একটা গভীর টান দিলেন সিগারেটে। ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উঠতে শুরু করলো। সেই দোহার মধ্য থেকেই ভেসে আসতে লাগলো ঠাকুরমশাইয়ের কথা। বুঝলে, এই যক্ষিণী সাধনা বড়ই ভয়ঙ্কর। প্রাচীন তন্ত্রশাস্ত্রে যক্ষিণীদের উল্লেখ আছে। এরা মূলত এক ধরনের দেবী শক্তি, কিন্তু এদের সহজে বশ করা যায় না। সঠিক মন্ত্র, সঠিক বিধি আর সঠিক আত্মিক শক্তি না থাকলে এই সাধনা ডেকে আনতে পারে চরম বিপদ। মানে ওই হিতে বিপরীত হবে, এই রকম অবস্থা আর কি। তা সেই তান্ত্রিক ভেবেছিল যে সে যক্ষিণীকে বশ করে তার শক্তিকে কাজে লাগাবে। সে জানতো না যে শক্তিকে সে জাগাতে চলেছে তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার নেই। সে গ্রামের শ্মশানের এক নির্জন কোণে আসন পেতে বসল। চারপাশে চিতাভস্ম, হাড় গোড় আর রাতের আঁধার। পূর্ণিমার এক রাতে সে শুরু করলো তার কঠোর সাধনা। ঘন্টার পর ঘন্টা ধরে সে মন্ত্র জপ করে চলল। নিজের সমস্ত প্রাণ শক্তি উজাড় করে দিল সেই সাধনায়। সে কি ভারী অদ্ভুত তো, শ্মশানে বসে সাধনা। হ্যাঁ বিভূতি, তান্ত্রিকরা প্রায়শই শ্মশানকে তাদের সাধনার পীঠস্থান হিসাবে বেছে নেয়। এই শ্মশানের মধ্যে এক বিশেষ শক্তি থাকে যা সাধকদের আধ্যাত্মিক উন্নতির জন্য একদম অনুকূল। কিন্তু সেই শক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন প্রজ্ঞা ও ধৈর্য। সেটা সবার মধ্যে থাকে না। সেই তান্ত্রিকের মধ্যেও ছিল না। তার মধ্যে ছিল শুধু ক্ষমতার লোভ। ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন সেই দৃশ্যটা তিনি নিজের চোখে দেখছেন। তারপর আবার বলতে শুরু করলেন। তার সাধনার তীব্রতা ছিল এতই প্রবল যে তা মাটির গভীরে ঘুমিয়ে থাকা এক প্রাচীন আত্মাকে জাগিয়ে তুলল। সে ছিল শত সহস্র বছরের পুরনো এক যক্ষিণীর আত্মা। প্রাচীনকালে কোনো এক অভিশাপে সে সেই স্থানে আবদ্ধ হয়েছিল। কোনো এক অশুভ শক্তির দ্বারা তার মুক্তিপথ বন্ধ ছিল। কিন্তু এই তান্ত্রিকের সাধনার প্রবল শক্তিতে সেই অভিশাপ ছিন্ন হয়ে গেল। যক্ষিণী মুক্ত হল। কিন্তু কি মর্মান্তিক পরিহাস দেখো, সেই তান্ত্রিকের জ্ঞান কেবলমাত্র তাকে আহ্বান করা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। সে জানত না তাকে কিভাবে ফেরত পাঠাতে হয়, কিভাবে সেই অসীম শক্তিকে আবার তার পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হয়, যার পরিণতি হলো সাংঘাতিক রকমের ভয়াবহ। সেই প্রবল ক্ষমতাশালী যক্ষিণী সহস্র বছরের বন্দি দশা থেকে মুক্তি পেয়েই উন্মত্ত হয়ে উঠল। তার চোখ মুখে তখন এক আদিম ক্রোধ। তার প্রথম শিকার হলো সেই তান্ত্রিক নিজেই। নিজের হাতেই সেই যক্ষিণী শেষ করে দিল সেই জ্ঞানহীন তান্ত্রিককে।
তার দেহটা পড়ে রইল শ্মশানের মাটির উপর, প্রাণহীন রক্তশূন্য দেহ। আর সেই যক্ষিণী মুক্তির আনন্দে আর প্রতিহিংসার আগুনে জ্বলতে জ্বলতে প্রবেশ করলো বিষকৃষ্ণপুর গ্রামে। এরপর শুরু হলো বিষকৃষ্ণপুরের ভয়াবহ অধ্যায়। গ্রামের উপর নেমে এলো যক্ষিণীর সীমাহীন অত্যাচার, এমন অত্যাচার যা গ্রামবাসীরা স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারেনি। চারি ভয়ে কুঁকড়ে গিয়ে বাবার আরো কাছে সরে এলো। বিশেষ করে গ্রামের পুরুষদের উপর তার রোষ ছিল মারাত্মক। প্রাচীন পুরাণে বর্ণিত ছিল, শত পুরুষের সাথে সহবাস করে তাদের প্রাণরস পান করতে পারলে তবেই যক্ষিণীর মুক্তি মিলবে। তাই এই বিশ্বাসকেই সম্বল করে যক্ষিণী একের পর এক গ্রামের পুরুষদের শিকার বানাতে শুরু করলো। গভীর রাতে তার শিকারী দৃষ্টি ঘুরত গ্রামের আনাচে কানাচে। গ্রামের পুরুষেরা দিনের বেলায় কাজ সেরে ঘরে ফিরত, কিন্তু রাতের আঁধার নামলেই তাদের বুক ধড়ফড় করতে ভয়ে। কে জানে কার উপরে কখন নেমে আসবে সেই অলৌকিক অভিশাপ। আমার সারা শরীর শিউরে উঠল। কিশোরী ভয়ে আঁতকে উঠে বলল, সে কি পুরুষদের প্রাণরস করত? কিন্তু কিন্তু কিভাবে? হ্যাঁ কিশোরী, বলছি সে কথা, শোনো। ঠাকুরমশাইয়ের চোখ দুটো তখন স্থির। তাদের আত্মিক শক্তি, প্রাণ শক্তি সব কিছু শুষে নিত ওই ভয়ঙ্কর যক্ষিণী। কখনো কোনো পুরুষকে তার ঘরে টেনে নিয়ে যেত, আবার কখনো বা মাঠের আলপথ থেকে তুলে নিত। গভীর রাতে তাদের আর্তনাদ আর গোঙানি মিশে যেত রাতের হাওয়ায়। সে এক বিভীষিকাময় দৃশ্য ছিল। পরদিন সকালে তাদের পাওয়া যেত প্রাণহীন ফ্যাকাশে দেহ, যা দেখে গ্রামের মানুষের বুক কেঁপে উঠত আতঙ্কে। দেহগুলো থাকতো সম্পূর্ণ শুষ্ক, যেন তাদের সমস্ত রক্ত আর জীবনী শক্তি শুষে নেওয়া হয়েছে। তাদের চোখগুলো থাকতো বিস্ফারিত। শেষ মুহূর্তের সেই ভয়ঙ্কর আতঙ্ক যেন তাদের মুখে স্পষ্ট হয়ে থাকত, যেন তারা মৃত্যুর পরেও আর মুক্তি পায়নি সেই যন্ত্রণা থেকে। আমরা দুজনেই ভয়ে চুপ করে গেলাম। চারি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কিশোরী ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুরমশাই, গ্রামের মানুষদের উপরে যে এত অত্যাচার হচ্ছিল, সেটির পিছনে কি কোনো বিশেষ রহস্য লুকিয়েছিল? কেউ কি আর এমনি এমনি স্বীকার করে নাকি? আপনিই তো সবসময় বলেন সে কথা। ঠাকুরমশাই কি কথায় মাথা নাড়লেন। এরপরে আবারও প্রবেশ করলেন গল্পে। তিনি বলে চললেন সেই কাহিনীটি, আর আমরাও বেশ মনোযোগ সহকারে শুনতে লাগলাম। চোখের সামনে গ্রামের পুরুষদের সংখ্যা কমতে দেখে নারী ও শিশুরা কেবল অসহায় আর্তনাদ করত। তাদের কান্নার রোল আকাশ বাতাস ভারী করে তুলত। দিন দিন যেন গ্রামটা পুরুষ শূন্য হয়ে পড়ছিল। গ্রামটা যেন এক মরণের খেলাভূমিতে পরিণত হয়েছিল। প্রতিটি সন্ধ্যা নামতো বিভীষিকার কালো মেঘ হয়ে, আর প্রতিটি সকাল আনতো নতুন করে হারানোর খবর। গ্রামের বাতাসে ভেসে বেড়াতো এক অশুভ শক্তি, এক অশরীরীর উপস্থিতির গন্ধ। ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বর আরো ভারী হয়ে উঠল। তাঁর চোখে সেই 30 বছর আগের বিভীষিকার ছাপ যেন স্পষ্ট। মুড়ি মাখা আর চায়ের বাটি তখনও আমাদের হাতেই ধরা, কিন্তু সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। বাইরে বৃষ্টির তীব্রতা বেড়েছে। বাতাসে শোঁ শোঁ শব্দ আর মেঘের গর্জন মিলে এক গা ছমছমে পরিবেশ তৈরি করেছিল। কিশোরী ভয়ে আমার হাত খামচে ধরল। চারি বাবার কাছে আরো ঘেঁষে বসেছে।
যেন সেই যক্ষিণী এখনই তাদের সামনে এসে দাঁড়াবে। তারানাথ আবারও বলতে শুরু করলেন। গ্রামের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। প্রতিদিন সকালে নতুন করে কোনো না কোনো পুরুষের প্রাণহীন দেহ পাওয়াই যেত। শুধু দেহ নয়, তাদের চোখ মুখ দেখে মনে হতো যেন সমস্ত জীবনী শক্তি শুষে নেওয়া হয়েছে। মুখের চামড়া কুঁচকে থাকত, যেন তারা শতবর্ষী বৃদ্ধে পরিণত হয়েছে। গ্রামের বাতাস যেন মৃত্যুর গন্ধে ভারী হয়ে উঠেছিল। নারী আর শিশুরা কেবল কাঁদতে পারত, আর পারত প্রার্থনা করতে, কিন্তু কোনো লাভই হচ্ছিল না। দিনের বেলাতেও গ্রামের মানুষজন ঘর থেকে বেরোতে ভয় পেত, বিশেষ করে পুরুষেরা। মাঠে কাজ বন্ধ হয়ে গেল, হাট বাজার প্রায় শুনশান। বিশ্বকৃষ্ণপুর নামটা যেন তার নামের সার্থকতা প্রমাণ করতে শুরু করেছিল। আচ্ছা ঠাকুরমশাই, বলছি গ্রামে তো মন্দির থাকে, আর মন্দির আছে মানে নিশ্চয়ই কোনো পুরোহিত ছিলেন। তো ওই গ্রামের পুরোহিত কি করছিলেন? তিনি তো একজন ধার্মিক ব্যক্তি, বলতে পারেন গ্রামের প্রায় প্রধান। তা তিনি কোনো উপায়ে খুঁজে বার করতে পারেননি? পুরোহিতের কথা বলছো বিভূতি? সে তো নিজেই তার ভাইপোকে হারিয়েছিল। তার একমাত্র ভাইপো, যে ছিল তার পুত্রের মতো, তাকেও সেই যক্ষিণী রেহাই দেয়নি গো। পুরোহিতের চোখেও ছিল গভীর ক্ষত। সে নিজে শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিল, মন্ত্রোচ্চারণও জানত, কিন্তু কিন্তু ওই অলৌকিক শক্তির বিরুদ্ধে সে ছিল সম্পূর্ণ অসহায়। তার সমস্ত মন্ত্র, সমস্ত জপ যেন সেই যক্ষিণীর কাছে খেলো মনে হয়েছিল। সেও চেষ্টা করেছিল যক্ষিণীকে বিতাড়িত করার, কিন্তু তার মন্ত্রের তেজ সেই যক্ষিণীকে স্পর্শ করতে পারেনি। উল্টে যক্ষিণী আরো শক্তিশালী হয়ে উঠেছিল। পুরোহিতের চেষ্টার পর তার আক্রমণ যেন আরো তীব্র হয়ে উঠেছিল। গ্রামের লোক তার কাছে আসতো সাহায্যের জন্য, কিন্তু সে নিজে এতটাই ভেঙে পড়েছিল যে তাদের সান্ত্বনা দেওয়ার মতো শক্তিও তার ছিল না। প্রতিদিন তার মন্দিরের সামনে শত শত মানুষ ভিড় করত। তাদের চোখে শুধুমাত্র ছিল আকুলতা আর বুক ভরা ভয়। পুরোহিত তখন নিরুপায়। নিজের চোখে তার প্রিয়জনের মৃত্যু দেখে সে যেন নিজেই অর্ধমৃত হয়ে গিয়েছিল। তারপর কি হলো? আশ্বিন মাসের এক ঘোর বর্ষণ মুখর রাত। আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছিল। বিদ্যুতের ঝলকানিতে পুরো গ্রামটা ক্ষণে ক্ষণে আলোকিত হয়ে উঠছিল। সেই ভয়ালো রাতে যখন বিশ্বকৃষ্ণপুরের প্রতিটি ঘর ভয়ে সিঁটিয়ে আছে, তখন গ্রামের পুরোহিত তার ভাইপোকে নিয়ে গ্রাম ছাড়ল। তার ভাইপো যদিও তরুণ ছিল, কিন্তু তার চোখে মুখেও ছিল এক অজানা আতঙ্ক। সে ছিল পুরোহিতের একমাত্র জীবিত বংশধর, তাই পুরোহিত তাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল। তারা হাঁটতে শুরু করলো অঝোর ধারায় বৃষ্টির মধ্যে দিয়ে। কাদামাখা পথ, তার উপর ঘন অন্ধকার। তাদের একমাত্র ভরসা ছিল দূরের গ্রামের এক প্রখ্যাত তান্ত্রিক, যার নাম তারা আগে কখনো শোনেনি, কিন্তু লোকমুখে যার অদ্ভুত ক্ষমতার কথা তারা শুনেছিল। আসলে সেই তান্ত্রিক ছিলাম আমি। তবে নিজের বড়াই করছি না, কিন্তু মানুষের উপকার করতাম বলে লোকমুখে বেশ কিছুটা প্রসিদ্ধি লাভ করতে সক্ষম হয়েছিলাম বই কি। ঠাকুরমশাই,
শান্তভাবে বললেন, যেন আমাদের মনের কথা তিনি আগেই জেনে গেছেন। এরপরে তিনি আবারও প্রবেশ করলেন গল্পে। আমরা শুনে চললাম। তখন আমার বয়স বেশ অল্প, এই যুবকই বলতে পারো। এই সদ্য সাধনা পূর্ণ করে উঠেছি। আমার গুরু আমাকে নির্দেশ দিয়েছিলেন মানুষের কল্যাণে আমার জ্ঞানকে কাজে লাগাতে। আমি তখন এক নির্জন আখড়ায় থাকতাম, একটা গ্রাম বলতে পারো। কাজের সূত্রে এদিকে ওদিকে চলে যেতাম। সেখানেই ওই নতুন মানুষগুলোর সাথে বেশ কয়েকটা দিন কাটিয়েও দিতাম। কুঁড়ে ঘরের আশ্রয় আর সামান্য নিরামিষ ভোজনে আমি তৃপ্ত হয়ে যেতাম। ফলে খুব একটা আড়ম্বরের প্রয়োজন ছিল না আমার। সাধক জীবন মানেই তো সেটা কল্যাণের জন্য নিয়োজিত, তা তো তোমরা জানোই। আমার নিজের বলতে শুধু এই সাফল্যটুকুই। আমি যখন সেই কুঁড়ে ঘরে বসে সাধন ভজন করছি, সেখানেই তারা দুজন আমার কাছে এসে পৌঁছলো। দেখি তাদের সারা শরীরে কাদা, চোখে মুখে গভীর অবসাদ আর একরাশ ভয়। তাদের দেখে প্রথমে আমি চিনতে পারিনি তারা এতটাই অবসন্ন ছিল। তাদের ভিতরে এসে বসতে বললাম। এরপরে তাদের মুখ থেকে এই বিষকৃষ্ণপুরের কাহিনী শুনে আমার নিজেরই বুকটা কেমন যেন কেঁপে উঠল। এমন ভয়াবহ অত্যাচারের কথা আমি আগে কখনো শুনিনি। একটি গ্রামের পুরুষদের এভাবে শেষ করে দেওয়া হচ্ছে। বুঝতে পারছো কতটা গুরুতর একটা বিষয়? আমি বুঝতে পারলাম এ কোনো সাধারণ শক্তি নয়, এক প্রাচীন প্রতিহিংসা পরায়ণ যক্ষিণী। আপনি কি ভয় পাননি ঠাকুরমশাই? এত ভয়ঙ্কর একটা শক্তিকে মোকাবেলা করতে আপনার ভয় করলো না? জীবনে ভয় বলে কিছু থাকতে নেই কিশোরী। সাধনার পথে চলতে গেলে আত্মবিশ্বাসী একমাত্র সম্বল। তবে একটা কথা বলতে পারি, এক মুহূর্তের জন্যও আমার মনে কোনো সংশয় আসেনি। আমার গুরু আমাকে শিখিয়েছিলেন, যদি মানুষের কল্যাণার্থে কোনো কাজ করা হয়, তবে সে কাজ যতই কঠিন হোক না কেন, সাফল্য অনিবার্য। আর আমি জানতাম এই যক্ষিণী সাধনা আমার আসল পরীক্ষা। আর এই সাধনাই আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি যে পারবো এই বিশ্বাস আমার ছিল। সেই রাতেই পুরোহিত আর তার ভাইপোর মুখে বিষকৃষ্ণপুরের সমস্ত কাহিনী শুনলাম। যক্ষিণী কিভাবে পুরুষদের উপর অত্যাচার করছে, কিভাবে তাদের প্রাণ রস পান করছে, আর কিভাবে গ্রামের মানুষেরা অসহায় হয়ে মৃত্যুর অপেক্ষা করছে, সমস্ত কিছু। তাদের চোখে ছিল জল, কণ্ঠস্বর ছিল রুদ্ধ। আমি তাদের কথা মন দিয়ে শুনলাম, তারপর তাদের আশ্বস্তও করলাম। বললাম, বিষকৃষ্ণপুরের উপর থেকে এই অভিশাপ আমি দূর করবই। আমার সমস্ত জ্ঞান, সমস্ত সাধনার শক্তি আমি গ্রামের মানুষের জন্য উজাড় করে দেব। তারপর কি আপনারা এই বিষকৃষ্ণপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন? হ্যাঁ, সেদিন রাতেই। যদিও বৃষ্টি থামেনি, তাও আমরা রওনা দিলাম। আমি তাদের বললাম বিশ্রাম নিতে, কিন্তু তারা বলল তারা আমার সাথেই যাবে। বিষকৃষ্ণপুরের প্রতি তাদের যে টান, তা দেখে আমি বেশ মুগ্ধ হলাম। এক অন্ধকার রাত, আকাশ তখনও মেঘে ঢাকা। পথ ছিল পিচ্ছিল আর দুর্গম, কিন্তু আমরা এগিয়ে চললাম। আমার হাতে ছিল আমার সাধনার কিছু উপকরণ, আর মনে ছিল আমার গুরুর মন্ত্র।
পথে যেতে যেতে পুরোহিত আমাকে বিষকৃষ্ণপুরের ভৌগোলিক অবস্থান, শ্মশানের বিবরণ এবং সেই তান্ত্রিকের মৃত্যুর স্থান সম্পর্কে বিস্তারিত জানালেন। তিনি আমাকে যক্ষিণীর আক্রমণের পদ্ধতি, তার ক্ষমতা এবং গ্রামবাসীদের অভিজ্ঞতার কথা বারবার বলতে লাগলেন। আমি প্রতিটি কথাই মন দিয়ে শুনছিলাম, কারণ এই তথ্যগুলো আমার সাধনার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠাকুরমশাই একটা গভীর শ্বাস নিলেন, যেন সেই যাত্রাটা তিনি আবারও অনুভব করছেন। আমরা যখন বিষকৃষ্ণপুরে পৌঁছালাম তখন রাত বেশ গভীর। পুরো গ্রামটা যেন এক ভুতুড়ে নীরবতায় ডুবে আছে। শুধু বৃষ্টির শব্দ আর গাছের পাতার মর্মর ধ্বনি। প্রতিটি ঘর থেকে যেন এক অজানা ভয় ভেসে আসছিল। আমি প্রথমেই গ্রামের শ্মশানের দিকে গেলাম। শ্মশানের যে স্থানে সেই অভিশপ্ত তান্ত্রিকের মৃত্যু হয়েছিল, সেখানে গিয়ে আমি আমার আসনে বসলাম। আশেপাশে চিতাভস্ম, ভাঙা হাড়গোড় আর একটা ঠান্ডা বাতাস বইছিল। আমি আমার সাধনার জন্য প্রস্তুত হলাম। আমার গুরু আমাকে শিখিয়েছিলেন, যে কোনো শক্তিকে আহ্বান করার আগে নিজের মনকে সম্পূর্ণ শান্ত করতে হয় আর নিজেকে বাইরের সমস্ত প্রভাব থেকে মুক্ত করতে হয়। আমি চোখ বন্ধ করলাম আর আমার গুরুদেবের মন্ত্র জপ করতে লাগলাম। ধীরে ধীরে আমার মন শান্ত হয়ে এলো আর আমি অনুভব করতে লাগলাম আমার চারপাশে এক অলৌকিক শক্তি আমাকে ঘিরে ধরেছে। কিশোরী আর আমি একে অপরের দিকে তাকালাম। ঠাকুরমশাইয়ের চোখে তখন এক অদ্ভুত দীপ্তি। আমি গভীর যক্ষিণী সাধনায় বসলাম। আমি যক্ষিণীকে আহ্বান করলাম। আমার মন্ত্রের শক্তি, আমার সাধনার তীব্রতা, সমস্ত কিছু একত্রিত হয়ে এক অদম্য শক্তি তৈরি করল। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম শ্মশানের বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছে। এক শীতল অশুভ উপস্থিতি আমার চারপাশে যেন ঘুরছে। এই ছিল সেই যক্ষিণী। তার উপস্থিতি অনুভব করেই আমার শরীর একেবারে শিউরে উঠল। আমি কিন্তু স্থির ছিলাম। আমি জানি এই যুদ্ধে আমায় জয়ী হতেই হবে। সেই রাতে বিষকৃষ্ণপুরের বাতাস যেন ভারী হয়ে উঠল। এক অন্য জগতের শক্তির সংঘাতে গোটা স্থানটা যেন জীর্ণ হয়ে পড়ল। কেবল আমি আর যক্ষিণী, আমার মন্ত্রের শক্তি আর তার প্রাচীন ক্ষমতা। আমাদের শক্তির সংঘাতে কেঁপে উঠল বিষকৃষ্ণপুরের প্রতিটি ঘর, প্রতিটি গাছ, আকাশ, বাতাস, সবকিছু। গাছগুলো যেন ভয় কাঁপছিল আর মাটি যেন আর্তনাদ করছিল। বিদ্যুতের ঝলকানিতে আকাশ বারবার আলোকিত হয়ে উঠছিল আর মেঘের গর্জন ছিল যেন এক যুদ্ধের দামামা। সে এক অলৌকিক যুদ্ধ ছিল। বুঝলে বিভূতি, আমার জীবনে এমন অভিজ্ঞতার সম্মুখীন এর আগে কখনো হইনি। ঠাকুরমশাই থামলেন, একটা গভীর নিঃশ্বাস নিলেন। দেখলাম চারি ভয়ে তার মুখ লুকিয়েছে। ঠাকুরমশাই আবারও একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়লেন। বাইরে তখনও ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই চলেছে। তিনি আবারও গল্পটি বলতে শুরু করলেন। আমি আমার সমস্ত মন্ত্রের জ্ঞান প্রয়োগ করলাম। আমি জানতাম এই যক্ষিণীকে পরাস্ত করতে হলে শুধু শক্তি প্রয়োগ করলে হবে না, তাকে তার নিজের অভিশাপে আবদ্ধ করতে হবে।
আমি তাকে এক এমন মন্ত্রের জালে আবদ্ধ করার চেষ্টা করছিলাম যা থেকে সে আর কখনোই মুক্তি পাবে না। ঘন্টার পর ঘন্টা ধরে চলল এই যুদ্ধ। আমার শরীর অবসন্ন হয়ে আসছিল, কিন্তু আমার মন ছিল স্থির। আমি জানতাম এই গ্রামের মানুষের মুক্তির জন্য আমাকে জয়ী হতেই হবে। এমন সময়ে সেই যক্ষিণী আমাকে বলল, এতকালের পুরানো অভিশাপের হাত থেকে তুই এই গ্রামকে রক্ষা করতে পারবি ভেবেছিস? আমি এই গ্রামেরই প্রাচীন অভিশাপ। বহুকাল পূর্বে এই তান্ত্রিকের অপশক্তির কুপ্রভাবে আমি মুক্তি পেয়েছিলাম। তারও পূর্বে দৈবের এক অভিশাপে আবিষ্ট হয়ে আমি কৃষ্ণপুরের মাটিতে এসে পতিত হয়েছিলাম। কিন্তু এই ভণ্ডতান্ত্রিক নিজের কার্যসিদ্ধির জন্য আমায় জাগিয়েছিল। আমি তার সাথে সঙ্গমে লিপ্ত হই। এরপরেও সে শান্ত হয়নি। সে আমায় দিয়ে তার কাজ করানোর জন্য আমাকে আটক করে রাখার মতলব বেঁধেছিল। আমার শক্তি সাধন শক্তি মাতৃশক্তির সঙ্গে সম্পর্কিত। আমি কারো দাসত্ব করি না। সে অপব্যবহার করেছিল এই শক্তি। এই তান্ত্রিক আমায় ডাকলেও সে আমাকে বশ করবার রীতি জানতো না। তাই আমি মুক্ত হয়ে যাই আর সবার প্রথম ওকেই শেষ করি। খুবলে খুবলে খেয়েছিলাম ওর নরম মাংস। কি তৃপ্তি পেয়েছিলাম সেদিন। এই নরাধামকে আমি ওর প্রাপ্য শাস্তি দিয়েছিলাম, কিন্তু এই প্রাচীন অভিশাপের জেরে আমার আরও 99টি পুরুষের রক্তে স্থান নিতে হতো। সেই কারণে গ্রামের সব পুরুষদের আমি শেষ করতে থাকি। এখনো সেই কাজ শেষ হয়নি। তুই আমার এই কর্মযজ্ঞে বাধা হতে পারিস না তারানাথ, কিছুতেই না। তোকে শেষ হতেই হবে। আমি হার মানলাম না, মন্ত্র পড়েই চললাম। ওম হিম ক্লিম ফট স্বাহা, ওম হিম ক্লিম হুম রিম ফট স্বাহা, ওম হিম ক্লিম ফট স্বাহা। সেই যক্ষিণী আমার দিকে তার বড় বড় নখগুলি বাড়িয়ে দিতে লাগলো। আমার সারা শরীরকে নখের আঘাতে চিড়ে দিতে লাগলো। যন্ত্রণায় কাতরাতে থাকলাম আমি, কিন্তু হার মানার পাত্র আমি ছিলাম না। আমি জানতাম এই অভিশাপকে খণ্ডন করতে গেলে আমাকে নিজের প্রাণের বিনিময়ে হলেও ওই শক্তির সাথে মোকাবিলা করতে হবেই। দরকার হলে নিজেকে শেষ করেও আমি সমগ্র গ্রামকে উদ্ধার করব, এই নিজের মনে মনে ভাবলাম। মনের মধ্যে এই সাহস নিয়েই আমি লড়াই চালিয়ে গেলাম। আমি জানতাম অশুভর জিত কখনো সম্ভব নয়। অশুভ সর্বদাই শুভ শক্তির কাছে পরাস্ত হয়, হতে বাধ্য। আদি অনন্তকাল ধরে এটাই হয়ে এসেছে। আর তারপর? কিশোরী প্রশ্ন করল, তবে তার চোখে মুখে এক ভয়ঙ্কর উদ্বেগ ফুটে উঠতে লাগলো। অবশেষে আমার মন্ত্র এবং সাধনা জোরে যক্ষিণী পরাস্ত হলো। তার অশরীরী রূপটা ধীরে ধীরে মিলিয়ে গেল, আর শ্মশানে আবার এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বিষকৃষ্ণপুর মুক্ত হলো এক ভয়াবহ অভিশাপ থেকে। গ্রামের মানুষও মুক্তি পেল সব। যখন সকাল হলো, গ্রামের মানুষেরা জানতে পারলো তাদের অভিশাপ কেটে গেছে। তাদের চোখে মুখে ছিল অসীম কৃতজ্ঞতা, আর মনে ছিল নতুন জীবনের আশা। বিষকৃষ্ণপুরে আবার ফিরে এলো শান্তির বাতাস। কিন্তু পুরুষদের হারানো সেই স্মৃতি গ্রামের বুকে গভীর ক্ষত হয়ে রয়ে গেল। চিরকালের জন্য রয়ে যাওয়া এই ক্ষতের কোনো সমাধান আমার জানা ছিল না। তাদের
প্রিয়জনদের হারানোর বেদনা গ্রামের প্রতিটি মানুষের মনে চিরস্থায়ী হয়ে থাকবে। তারানাথ ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বর আবেগপ্রবণ হয়ে উঠল। আমরা দুজনেই স্তব্ধ হয়ে বসে রইলাম। এই লোমহর্ষক কাহিনী শোনার পর আমাদের শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। বাইরের বৃষ্টিও যেন কিছুটা শান্ত হয়েছে, কিন্তু ভেতরের পরিবেশ তখনও থমথমে। বিষকৃষ্ণপুর থেকে যখন ফিরছিলাম তখন আমার মনে এক মিশ্র অনুভূতি ছিল। একদিকে গ্রামবাসীদের অভিশাপ মুক্ত করার এক গভীর শান্তি, আবার অন্যদিকে এতগুলো মানুষের নিদারুণ দুর্ভোগ আর হারানোর বেদনা। সেই গ্রামে পুরুষদের হারানোর স্মৃতিগুলো এতটাই ভয়াবহ ছিল যে তা কোনোদিনও মুছে যাওয়ার নয়। বুঝলে বিভূতি, আজও যখন চোখ বন্ধ করি তখন সেই প্রাণহীন দেহগুলো, সেই বিস্ফারিত চোখগুলো আর ওই নারীদের আর্তনাদ আমার কানে ভাসে। বুকটা ছমছম করে ওঠে। বুঝলে, সে ভোলার নয়। আচ্ছা, আপনার ফিরে আসার পর ওই বিষকৃষ্ণপুরের কি হয়েছিল ঠাকুরমশাই? মানে গ্রামটা কি আবার আগের মতো স্বাভাবিক হয়েছিল? না বিভূতি, গ্রাম স্বাভাবিক হতে অনেক সময় লেগেছিল। যদিও যক্ষিণীর অভিশাপ কেটে গিয়েছিল, কিন্তু তার ক্ষত ছিল বেশ গভীর। গ্রামের পুরুষদের সংখ্যা এতটাই কমে গিয়েছিল যে কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য সবকিছুই প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। গ্রামের প্রতিটি পরিবারে শোকের ছায়া নেমে এসেছিল। যারা বেঁচে ছিল তাদের মনেও এক গভীর আতঙ্ক আর হতাশা বাসা বেঁধেছিল, কিন্তু আশার আলোও ছিল। যক্ষিণীর বিদায়ের পর গ্রামবাসীদের মধ্যে এক নতুন করে বাঁচার তাগিদ দেখা দিয়েছিল। পুরোহিত, যিনি আমার সাথে এসেছিলেন, তিনি গ্রামে ফিরে গিয়ে গ্রামবাসীদের বোঝালেন যে বিপদ কেটে গেছে, এবার তাদের আবার নতুন করে জীবন শুরু করতে হবে। কিন্তু পুরুষ ছাড়া তারা কি করে সব সামলাতো ঠাকুরমশাই? হ্যাঁ, প্রথম দিকে খুব কঠিন হয়েছিল কিশোরী, কিন্তু নারীরা তখন এগিয়ে এলো। তারা এতদিন শুধু ঘর সামলাতো, কিন্তু এখন তাদের কাঁধে পুরো গ্রামের ভার এসে পড়ল। তারা পুরুষের কাজও নিজেদের হাতে তুলে নিল। মাঠের কাজ, হাটে জিনিস বেচা কেনা, এমনকি গ্রামের সুরক্ষা পর্যন্ত। আস্তে আস্তে গ্রামের বাইরে থেকে কিছু পুরুষ বিষকৃষ্ণপুরে এসে বসবাস করতে শুরু করলো। তারা নতুন জীবন শুরু করার আশায় এসেছিল ওই বিষকৃষ্ণপুর গ্রামে। পুরোহিত তাদের স্বাগত জানালো আর গ্রামের মানুষদের সাথে পরিচয়ও করিয়ে দিল। এই নতুন মানুষদের আগমনে গ্রামে এক নতুন প্রাণ সঞ্চার হলো। বাহ, এটা তো বেশ ভালো খবর ঠাকুরমশাই। হ্যাঁ, তা অনেকটা সময় লেগেছিল বটে, কিন্তু প্রকৃতির নিয়মে ধীরে ধীরে সব ক্ষত শুকিয়ে যায়। বুঝলে, বিষকৃষ্ণপুরও তার পুরাতন গৌরব ফিরে পেতে শুরু করলো। ফসল ফলতে শুরু করলো। শিশুদের কলকাকলি আবার গ্রামের বাতাসে শোনা যেতে লাগলো। গ্রামের মন্দিরে আবার শঙ্খধ্বনি শোনা গেল আর সন্ধ্যায় আরতি শুরু হলো। কিন্তু একটা জিনিস তখনও বদলায়নি, তা হলো পুরুষদের হারানোর বেদনা। সেই স্মৃতিটা গ্রামের প্রতিটি মানুষের মনে চিরকাল রয়ে গিয়েছিল। উৎসবের দিনেও যখন গ্রামের পুরুষদের দিকে তাকানো হতো, তখন সেই শূন্য স্থানগুলো চোখে ভাসতো। বুঝলে, গ্রামের প্রবীণরা সেই ভয়ালো রাতের কথা নতুন প্রজন্মকে বলতো,
যাতে তারা মনে রাখে কি ভয়াবহ বিপদ তারা কাটিয়ে উঠেছে। চারি এতক্ষণ চুপচাপ শুনছিল। এবারে সে জিজ্ঞাসা করলো, বাবা বাবা যক্ষিণী কি সত্যিই এত শক্তিশালী ছিল? হ্যাঁ মা, যক্ষিণী অত্যন্ত শক্তিশালী ছিল। সে কোনো সাধারণ প্রেতাত্মা ছিল না। সে ছিল এক প্রাচীন শক্তির অংশ, যা শত সহস্র বছর ধরে আবদ্ধ ছিল। তাকে থামানো অত্যন্ত কঠিন ছিল, কারণ তার শক্তি ছিল অসীম, আর তার মুক্তির আকাঙ্ক্ষাও ছিল অনেক বেশি। প্রথম যে তান্ত্রিক তাকে আহ্বান করেছিল, সে যদি তার জ্ঞানের সীমাবদ্ধতা বুঝতো, তবে হয়তো এমনটা হতো না। কারণ তন্ত্রের বিধি এবং নিয়ম অত্যন্ত সূক্ষ্ম। সঠিক মন্ত্র, সঠিক আচার বিচার আর সর্বোপরি সাধকের আত্মিক শক্তি, এই তিনটি জিনিসের সঠিক সংমিশ্রণ না থাকলে যে কোনো সাধনা ডেকে আনতে পারে বিপদ। তন্ত্র কেবল মন্ত্রের খেলা নয়, এটি আত্মিক শক্তির অনুশীলন, মন এবং দেহের সংযম। কিন্তু ঠাকুরমশাই, আপনি কি সেই যক্ষিণীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন, নাকি তাকে আবার আবদ্ধ করেছিলেন? না কিশোরী, আমি তাকে ধ্বংস করিনি। আমি তাকে তার নিজস্ব অভিশাপে আবার আবদ্ধ করে দিয়েছিলাম। তাকে এক বিশেষ মন্ত্রের জালে আটকে দিয়েছিলাম, যা থেকে সে আর কখনো মুক্তি পাবে না। তন্ত্রের শক্তিকে ধ্বংস করা সব সময় সম্ভব হয় না, বুঝলে? কারণ কিছু শক্তি প্রকৃতিরই অংশ, আর প্রকৃতিকে তুমি এইভাবে কিছুতেই ধ্বংস করতে পারবে না। তাদের সঠিক স্থানে ফিরিয়ে দেওয়া বা তাদের গতিপথ পরিবর্তন করাই হলো আসল কাজ। আমি শ্মশানের এক নির্দিষ্ট স্থানে তাকে আবার আবদ্ধ করে দিয়েছিলাম। সেই স্থানটি আমি একটি বিশেষ মন্ত্র দিয়ে সুরক্ষিত করেছিলাম, যাতে কেউ চাইলেও আর তাকে জাগিয়ে তুলতে না পারে। সেই স্থান এখন গ্রামের মানুষের জন্য এক পবিত্র স্থানে পরিণত হয়েছে, যদিও তারা জানে না যে সেখানে কি আবদ্ধ আছে। তবুও তারা সেই স্থানটিকে কিন্তু বেশ সম্মান করে। তার মানে বিষকৃষ্ণপুর এখন সম্পূর্ণ নিরাপদ? হ্যাঁ বিভূতি, বিষকৃষ্ণপুর এখন সম্পূর্ণ নিরাপদ। আমার সাধনার ফলে সেই গ্রামের উপর থেকে অভিশাপ সম্পূর্ণভাবে কেটে গিয়েছে। কিন্তু এই ঘটনা আমার জীবনে এক গভীর ছাপ ফেলেছিল। সেই রাত, সেই শ্মশানের পরিবেশ আর সেই যক্ষিণীর সাথে আমার যুদ্ধ, এই সব কিছুই আমার মনে এক চিরস্থায়ী প্রভাব ফেলেছিল। সেই কারণেই আজও মাঝে মধ্যে দুঃস্বপ্ন দেখি। আজ সকালেও তো সেই দুঃস্বপ্নই দেখেছিলাম। 25 বছর আগের সেই অভিজ্ঞতা, বুঝলে? সেটা যেন আবার আমার সামনে জীবন্ত হয়ে উঠেছিল। বাবা আর চিন্তা করো না, তুমি তো আমাদের সাথেই আছো। হ্যাঁ মা, তোরা আছিস, তাই তো এত কিছুর পরেও মন খুলে হাসতে পারি। ঘরের ভেতরটা এবার কিছুটা হালকা মনে হলো। বাইরের মেঘ কেটে গেছে, নরম সূর্যালোক জানলার কাঁচ ভেদ করে ঘরে প্রবেশ করছে। বৃষ্টির পর চারপাশের গাছপালা আরো সবুজ আর সতেজ লাগছে। ঠাকুরমশাই শেষ সিগারেটটা ধরিয়ে ধোঁয়া ছাড়লেন। আজকের গল্পটা হয়তো তোমাদের কাছে অনেক বেশি ভয়ঙ্কর মনে হয়েছে, কিন্তু জানবে, তন্ত্রের জগতে এমন আরো অনেক অজানা আর অলৌকিক ঘটনা ঘটে, যা সাধারণ মানুষের কল্পনার বাইরে।
প্রতিটি সাধনার পেছনে থাকে এক বিশাল জ্ঞান, আর সাধকের কাজ হলো সেই জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগ করার ক্ষমতা বিধান করা। ঠাকুরমশাই, আজ কিন্তু একটা দারুণ গল্প শুনলাম। আপনার জীবনের এমন সব অভিজ্ঞতা সত্যি অবিশ্বাস্য। হ্যাঁ ঠাকুরমশাই, কিশোরী ঠিকই বলেছে। আমরা অতি ভাগ্যবান যে আপনার মতো একজন অভিজ্ঞ সাধকের কাছ থেকে এই সমস্ত লোমহর্ষক কাহিনী শুনতে পাই। বিভূতি, এই তুমি আর কিশোরী না থাকলে আমার এই গল্পগুলো শুনতই বা কে? হ্যাঁ, কিন্তু ঠাকুরমশাই, আমার একটা জিজ্ঞাসা ছিল। আচ্ছা, এই যে শ্মশানে সাধনা, অশুভ শক্তিকে আহ্বান করা, এগুলো তো তন্ত্রেরই অংশ, তাই না? হ্যাঁ বিভূতি, এগুলো তন্ত্রেরই অংশ, কিন্তু এগুলো হলো তন্ত্রের একটি বিশেষ দিক। তন্ত্রের অনেক শাখা আছে এবং প্রতিটি শাখার নিজস্ব লক্ষ্য ও পদ্ধতি আছে। শ্মশান হলো মহাশ্মশান, যেখানে জীবন ও মৃত্যুর সীমানা মিলে যায়। এটি এমন একটি স্থান যেখানে জাগতিক মায়া দুর্বল হয় আর আধ্যাত্মিক শক্তি প্রস্ফুটিত হয়। তাই অনেক তান্ত্রিক ও শ্মশানকে তাদের সাধনার জন্য বেছে নেয়। সেখানে তারা মৃত্যুর ভয়কে জয় করে, অহংবোধ ত্যাগ করে এবং প্রকৃতির চরম বাস্তবতার মুখোমুখি হয়। এই অভিজ্ঞতা তাদের আত্মাকে শক্তিশালী করে তোলে, যা তাদের উচ্চতর সাধনার জন্য প্রস্তুত করে। তাহলে সেই প্রথম তান্ত্রিকের ভুলটা কোথায় ছিল ঠাকুরমশাই? তার ভুল ছিল একটাই, তার জ্ঞানের অভাব এবং উচ্চাকাঙ্ক্ষা। সে হয়তো যক্ষিণী সাধনার প্রাথমিক ধাপগুলো জানত, মন্ত্রগুলো মুখস্থ করেছিল, কিন্তু তার এই সাধনার পেছনের গভীর দর্শন এবং পরিণতি সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তন্ত্রে প্রতিটি আহ্বানের একটি প্রতিমন্ত্র থাকে, প্রতিটি শক্তির একটি নির্দিষ্ট বিসর্জন বিধি থাকে। যখন কোনো শক্তিকে আহ্বান করা হয়, তখন তাকে ফেরত পাঠানোর বা তার শক্তিকে নিয়ন্ত্রণে রাখার উপায়ও জানতে হয়, বুঝলে? সেই তান্ত্রিক যক্ষিণীকে আহ্বান করতে জানতো ঠিকই, কিন্তু তাকে ফেরত পাঠানোর জ্ঞান তার ছিল না। এর ফলস্বরূপ যক্ষিণী মুক্ত হয়ে তাকেই শেষ করে দিল, কারণ যক্ষিণী নিজেও শত সহস্র বছরের অভিশাপ থেকে মুক্তি পেয়ে একেবারে উন্মত্ত হয়ে উঠেছিল। তার মধ্যে ছিল প্রতিশোধের আগুন, আর সেই আগুনেরই প্রথম শিকার হলো সেই তান্ত্রিক। আচ্ছা ঠাকুরমশাই, এই যে আপনি বললেন যক্ষিণীকে একটা বিশেষ মন্ত্রের জালে আটকে দিয়েছিলেন, সেই মন্ত্র কি আজও কেউ ভাঙতে পারবে না? কিশোরী, যতদিন না সেই মন্ত্রের গোপনীয়তা ভাঙছে ততদিন তো নয়। তন্ত্রে এমন কিছু গোপন মন্ত্র আছে যা শুধুমাত্র গুরু শিষ্য পরম্পরায় প্রবাহিত হয়। এর প্রতিটি শব্দ, প্রতিটি উচ্চারণ অত্যন্ত সুনির্দিষ্ট এবং শক্তিশালী। এই মন্ত্রের সামান্যতম ভুল প্রয়োগও ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। আমি সেই যক্ষিণীকে এমন এক জটিল মন্ত্রের জালে আবদ্ধ করেছি যা সাধারণ জ্ঞানে কেউ ভাঙতে পারবে না, এবং সেই মন্ত্র এতটাই সুরক্ষিত যে তা একমাত্র সঠিক গুরুর দ্বারাই উন্মোচন করা সম্ভব, বুঝলে? বাইরে সন্ধ্যা নামছে, আলো ক্রমশ কমে আসছে। ঠাকুরমশাইয়ের কণ্ঠে তখনও এক অদ্ভুত আকর্ষণ। আমরা অনুভব করলাম আমরা কেবল একটি গল্প শুনিনি, আমরা তন্ত্রের এক গভীর দর্শনকে কিছুটা হলেও বুঝতে পেরেছি। এটা কেবল কোনো অলৌকিক ঘটনা নয়, এটা মানব মনের শক্তি, প্রজ্ঞা এবং আত্মিক সংযমের এক অসাধারণ নিদর্শন। আমি আর কিশোরী নিজের সব প্রশ্নের সমাধান খুঁজে উঠে দাঁড়ালাম।
আমাদের মন তখনও গল্পে ডুবে আছে। এই ধরনের গল্প শোনার পর সহজে মন থেকে তা মুছে ফেলা সম্ভব হয় না, বিশেষ করে যখন গল্পটা একজন প্রত্যক্ষদর্শীর মুখে শোনা হয়, তখন তার আবেদন আরও গভীর হয়। আমরা ঠাকুরমশাইকে প্রণাম করে বিদায় নিলাম। মঠলেনের বাইরে এসে আমরা আবার ছাতা খুললাম। বৃষ্টি অনেকটাই থেমে গেছে, কিন্তু আকাশ এখনো মেঘাচ্ছন্ন, বাতাস বেশ ঠান্ডা। আমরা দুজনে নীরবে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে শহরের মূল রাস্তার দিকে এগিয়ে চললাম। চারপাশে যানবাহনের শব্দ যখন আবার ফিরে আসছে, মানুষের কোলাহল শুরু হয়েছে, তখন আমাদের মনে হলো কৃষ্ণপুরের নিস্তব্ধতা আর সেই যক্ষিণীর ভয়ঙ্কর রূপটা এখনো আমাদের মনে ঘুরপাক খাচ্ছে। সেদিন ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, কিন্তু আরো নতুন কোনো গল্প শুনবার রেশটা প্রতিবারের মতন থেকেই গিয়েছিল বইকি। এতক্ষণ আপনারা শুনলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথতান্ত্রিক ও বিশ্বকৃষ্ণপুরের অভিশাপ এই গল্পটি। বিভূতি এবং গল্প পাঠে ছিলেন সনক, তারানাথতান্ত্রিকের ভূমিকায় ছিলেন নিরুপম, চারির ভূমিকায় ছিলেন পৌতুষা, পিশাচিনীর ভূমিকায় ছিলেন দেবিকা এবং কিশোরীর ভূমিকায় আমি প্রভাত।